দেখো, যে জিনিসটা আমার জানা থাকতে হবে সেটা হচ্ছে আমরা পড়তেছি হাইড্রোডিনামিক্স। তো হাইড্রোডিনামিক্সটা কার অংশ? হাইড্রোডিনামিক্সটা হচ্ছে ফ্লুইড ফ্লুইড মেকানিক্স এর একটা অংশ, ঠিক আছে? তো ফ্লুইড মেকানিক্স বুঝার আগে তোমাকে জানতে হবে ফ্লুইড বা প্রবাহ কাকে বলে। ওকে। আর মেকানিক্স মানেই তো ধরো তার গতি সম্পর্কিত আলোচনা, সেটাই হচ্ছে গতি বা বলের যে আলোচনা, সেটাই হচ্ছে মেকানিক্স, ঠিক আছে? আর মেকানিক্স এর যখন স্থির অবস্থায় আলোচনা হবে সেটা হচ্ছে কাইনেমেটিক্স, আর গতি অবস্থায় আলোচনা হবে সেটা ডাইনামিক্স। এখন দেখো, আগে আমরা ছোট ছোট প্রশ্নগুলো একটু বোঝার চেষ্টা করি। এবং প্রথম যে প্রশ্নটা, ফ্লুইড মেকানিক্স কাকে বলে? বিজ্ঞানের যে শাখায় প্রবাহের স্থির ও গতিশীল বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় প্রবাহ বলবিদ্যা বা ফ্লুইড মেকানিক্স। তোমাকে ভাইবাতে এই প্রশ্নটা জিজ্ঞেস করতে পারে যে ফ্লুইড মেকানিক্সটা কি। তাহলে ফ্লুইড মেকানিক্স কি? অর্থাৎ ফ্লুইড মানে যার প্রবাহ ধর্ম আছে সে হচ্ছে ফ্লুইড। মনে থাকে যেন। তোমাকে বলবে যে ফ্লুইড কাকে বলে বা প্রবাহ কাকে বলে। যে সকল বস্তুর প্রবাহ ধর্ম আছে তাকে বলা হয় ফ্লুইড বা প্রবাহ। ওকে। প্রবাহ ধর্ম থাকলেই তাকে বলা হয় প্রবাহ, ইংরেজিতে বলা হয় ফ্লুইড। আর ফ্লুইড মেকানিক্স হচ্ছে যে শাখায়, বিজ্ঞানের যে শাখায় প্রবাহের স্থির এবং গতিশীল বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় ফ্লুইড মেকানিক্স বা প্রবাহ বলবিদ্যা। এখন আসো, ফ্লুইড ডিনামিক্স কি। এখন দেখো উপরের চার্টে আমরা প্রথমে কি ছিল, ফ্লুইড মেকানিক্স। তার দুইটা অংশ, একটা হচ্ছে ফ্লুইড ডিনামিক্স আর একটা হচ্ছে ফ্লুইড কাইনেমেটিক্স বা প্রবাহ স্মৃতিবিদ্যা, আর একটা হচ্ছে প্রবাহ গতিবিদ্যা। তাহলে যে শাখায় ডাইনামিক্স মানে তো বোঝা যাচ্ছে গতি, অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় প্রবাহের গতিশীল বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় ফ্লুইড ডিনামিক্স। ওকে। তাহলে তোমাকে প্রশ্ন থাকতে পারে ফ্লুইড ডিনামিক্স কাকে বলে। তাহলে ফ্লুইড ডিনামিক্স কি? বিজ্ঞানের যে শাখায় প্রবাহের গতিশীল বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় ফ্লুইড ডিনামিক্স। আর বিজ্ঞানের যে শাখায় স্থির প্রবাহের আচরণ ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তখন তাকে বলা হয় কাইনেমেটিক্স বা স্মৃতিবিদ্যা, ঠিক আছে? এখন আসি আমাদের মূল যে টপিক, সেটা হচ্ছে আমরা যেটা থার্ড ইয়ারে পড়তেছি সেটা হচ্ছে, সরি ফোর্থ ইয়ারে যেটা পড়তেছি সেটা হচ্ছে হাইড্রোডিনামিক্স। ওকে। এখন মনে থাকে যেন, হাইড্রো মানে হচ্ছে পানি, ঠিক আছে? হাইড্রো মানেই হচ্ছে পানি, তার মানে হাইড্রোডিনামিক্স মানে কি হবে? যেখানে পানির গতি নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? অর্থাৎ উদ্গতিবিদ্যা, বাংলায় যেটা বলা হয়। হাইড্রো মানে পানি, এবং পানির বাংলাটা হচ্ছে দুধ, ঠিক আছে? উদ্গতিবিদ্যা, যেটাকে আমরা বলবো হাইড্রোডিনামিক্স। তাহলে হাইড্রোডিনামিক্স বিজ্ঞানের যে শাখায় গতিশীল অসংগম, এই শব্দটা মনে রাখা, একটু করে সংজ্ঞাটা শিখবো, সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে বলা হয় গতিবিদ্যা। সোজা কথায় যেখানে পানির গতি সম্পর্কিত আলোচনা করা হবে সেটাই হচ্ছে হাইড্রোডিনামিক্স। ওকে। এখন পানির যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে অসংগম্য, সেটা আমরা একটু পরে বুঝবো। এখন আসি, ফ্লুইড কাকে বল, হোয়াট ইজ ফ্লুইড। প্রথমেই আমরা শুরু করেছিলাম ফ্লুইড মেকানিক্স দিয়ে, এখন আমরা শিখবো ফ্লুইড কাকে বলে। যে সকল পদার্থের প্রবাহ ধর্ম বিদ্যমান তারাই প্রবাহ, তারাই ফ্লুইড। অর্থাৎ একগুচ্ছ কণা সমষ্টি যার ন্যূনতম প্রচেষ্টা একে অপর হতে বিচ্ছিন্ন হয়েই হয় যদি প্রচেষ্টাটি যথেষ্টকাল বলবৎ থাকে। এত কিছুর দরকার নাই, তুমি জাস্ট এটা মনে রাখো, যে সকল পদার্থের প্রবাহ ধর্ম বিদ্যমান তারাই হচ্ছে fluid। শেষ। আর এই যে ফ্লুইডের যে প্রবাহ, সেটাই হচ্ছে ফ্লো বা প্রবাহ। বলের ক্রিয়ায় বস্তুতে বিকলতা দেখা যায়। বল যদিও ক্ষুদ্র হয়, এর অধীনে যদি বস্তুর বিকলতা সীমাহীন ভাবে বাড়তে থাকে তখন তাকে বলবে প্রবাহ। মনে করো তোমার কাছে একটা কঠিন বস্তু আছে, তোমার কাছে মনে করো তরল বস্তু আছে, তোমার কাছে মনে করো পানি আছে। এখন এই যে কঠিন থেকে তরলে যেতে হলে বস্তুর অবস্থান পরিবর্তন হতে হলে কি করতে হয়? একটা বল বা আমাকে শক্তির প্রয়োগ করতে হয়। শক্তি প্রয়োগ করে আমরা তরলে নিলাম। তরল, এই যে
তরল অবস্থায় নিলাম, তরল অবস্থা থেকে আরো যদি তরল করতে চাই তাহলে কি হবে? বস্তুর যে অণুর যে কাঠামো সেটা ভাঙতে হয়, সেটাকে বলা হয় বলের ক্রিয়ায় বস্তুতে কি দেখা যায়? বিকলতা। বিকলতা মানে পরিবর্তনশীলতা দেখা যাবে, ঠিক আছে? বল যদি ক্ষুদ্র হয় এবং বিকলতা যদি বিশাল মানে বাড়তে থাকে তাহলে এরা কি হবে? সীমাহীন ভাবে বাড়তে থাকবে, অর্থাৎ এরকম চলতে থাকে। তখন তাকে বলা হয় প্রবাহ। প্রবাহ কত প্রকার, কাকে বলে সেটা তো একটু আগে বললাম। কত প্রকার ও কি কি? প্রবাহ দুই প্রকার, একটা হচ্ছে সংনম্য প্রবাহ আর একটা হচ্ছে অসংনম্য প্রবাহ। যে সকল প্রবাহ চাপের পরিবর্তনে আয়তনের পরিবর্তন হয় তারা হচ্ছে অসংনম্য প্রবাহ। গ্যাস হলো অসংনম্য, সংনম্য প্রবাহ, ঠিক আছে? সরি, সংনম্য, এটা সংনম্য। যে সকল চাপের পরিবর্তনে যেখানে আয়তনের পরিবর্তন হয়, অর্থাৎ গ্যাসে, গ্যাসে আমরা ইন্টারমিডিয়েটে পড়ছি চাপ এবং আয়তনের পরিবর্তনের কারণে চাপের পরিবর্তনে আয়তনের পরিবর্তন হয়। এটা কোন সূত্র ছিল বলতো? বয়লের সূত্র ছিল। হ্যাঁ, বয়লের সূত্র, যেখানে চাপের পরিবর্তনে আয়তনের পরিবর্তন হয়, এই ধরনের প্রবাহকে বলা হবে সংনম্য প্রবাহ। সাধারণত গ্যাস হচ্ছে সংনম্য প্রবাহ। যেখানে চাপের পরিবর্তনে আয়তনের পরিবর্তন হয় না তাকে অসংনম্য প্রবাহ বলা হয়ে থাকে, ঠিক আছে? তাহলে আপাতত আজকের ক্লাসের জন্য এই বেসিক গুলো জানা থাকা জরুরি। তো আমরা আবার প্রথম থেকে একটু দেখি কি কি। ফ্লুইড মেকানিক্স, অর্থাৎ প্রবাহের কি গতি সম্পর্কিত যে আলোচনা, বিজ্ঞানের যে শাখায় প্রবাহের গতি সম্পর্কিত যে আলোচনা হবে, স্থির গতি, স্থির বা গতিশীল বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হবে, সেটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স। এর দুইটা শাখা, একটা হচ্ছে ফ্লুইড ডিনামিক্স আর একটা হচ্ছে ফ্লুইড কাইনেমেটিক্স। ফ্লুইড ডিনামিক্সটা কি? প্রবাহের গতি সম্পর্কিত আলোচনা হবে। আর কাইনেমেটিক্সে কি হবে? স্থির অবস্থায় আলোচনা হবে, ঠিক আছে? আর এরপরে ডিনামিক্সে আমরা আরেকটা পাবো, সেটা হচ্ছে আমাদের যে সিলেবাসের যে অংশ সেটা হচ্ছে হাইড্রোডিনামিক্স বা উদ্গতিবিদ্যা, যেখানে পানির গতি বা অসংনম্য পদার্থের গতি সম্পর্কিত আলোচনা। বিজ্ঞানের যে শাখায় অসংনম্য পদার্থের গতি সম্পর্কিত আলোচনা হবে সেটাই হচ্ছে হাইড্রোডিনামিক্স। আর সাধারণ কথাই হচ্ছে হাইড্রোডিনামিক্স হচ্ছে পানির গতিবিদ্যা, ঠিক আছে? পানি সম্পর্কিত, মানে হচ্ছে পানি, আর উদ্গতিবিদ্যা হচ্ছে পানির সম্পর্কিত গতি নিয়ে যে আলোচনা হবে সেটা হচ্ছে উদ্গতিবিদ্যা, ঠিক আছে? এরপরে আমাকে ফ্লো, প্রবাহ কাকে বলে, যার প্রবাহ ধর্ম আছে, যাদের বিকলতা দেখা যায় তারাই হচ্ছে প্রবাহ। প্রবাহ কাকে বলে, এই জিনিসগুলো জানা থাকতে হবে, ওকে? এখন আসি একটি প্রবাহী কণার বেগ। আমরা বেগ কিভাবে দেখবো? ধরো আমরা সাধারণত ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা কণা মূল বিন্দু থেকে টি সময়ে পি বিন্দুতে গেল, তাহলে তার অবস্থান ভেক্টর কত? আর তাহলে আমরা কি দিতে পারি? পি সমান আর ভেক্টর দিতে পারি। এখন টি প্লাস ডেল্টা টি সময়ে সে কিউ বিন্দুতে গেল, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স প্লাস ডেল এক্স, ওয়াই প্লাস ডেল ওয়াই, জেড প্লাস ডেল জেড। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স প্লাস ডেল এক্স, ওয়াই প্লাস ডেল ওয়াই, জেড প্লাস ডেল জেড। ওকে, তাহলে আমরা মূল বিন্দু থেকে যদি কিউ বিন্দুর অবস্থানটা মাপি তাহলে আমরা দিব অবস্থান ভেক্টর ও কিউ, যাকে আমরা আর প্লাস ডেল আর দ্বারা প্রকাশ করব। কারণ ওপি, পি বিন্দু থেকে আর কিউ বিন্দুর দূরত্বটা খুব কাছাকাছি, খুব অল্প সময়। এই দেখো ডেল্টা টি সময়ে পি বিন্দুতে ছিল কি, টি সময়ে সে পি বিন্দুতে ছিল, টি প্লাস ডেল্টা টি সময় সে কিউ বিন্দুতে গেছে, খুব অল্প সময়ের জন্য গেছে, সেজন্য অবস্থান ভেক্টরের পরিবর্তন কি হবে? অল্প হবে। তাহলে এখন আমরা যদি ও পি কিউ যদি ত্রিভুজটা অনুসরণ করি তাহলে ভেক্টরের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করবো। ত্রিভুজ সূত্রের নিয়ম কি? আমি আমার
সরণটা কি পি বিন্দু থেকে কোন বিন্দুতে গেছে, কিউ বিন্দুতে গেছে। তাহলে আমার সরণ হচ্ছে পি কিউ বের করবো। পি কিউ বের করার নিয়ম কি? পি কিউ অবস্থান ভেক্টর বের করার নিয়ম হচ্ছে যে বিন্দুটা পড়ে পড়ে থাকবে, অর্থাৎ কিউ বিন্দুটা দ্বিতীয় অবস্থানে, সেকেন্ড অবস্থানে আছে, তাহলে তার অবস্থান ভেক্টর আগে দিব। তাহলে আমরা দিব ও কিউ মাইনাস, তাহলে ও কিউ মানে কত, আর প্লাস ডেল আর। ওপি মানে কত, আর সমান কত হবে, ডেল আর। তাহলে এই যে সরণ ডেল আর, সেটা কত সময়ে হয়েছে, এটা টি সময়ে হয়েছে। ডেল্টা টি সময়ে তার সরণের পরিবর্তন হচ্ছে ডেল আর। তাহলে একক সময় তার সময়ের পরিবর্তন কি হবে, ডলার ডেল বাই আর, ডেল টি। ডেল আর বাই ডেল টি। এবং এইটাই হচ্ছে বেগ। তো এই কথাগুলো এখানে লেখা আছে দেখো। আর আমরা জানি যে বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করবো, কিউ দ্বারা প্রকাশ করবো। তাহলে কিউ সমান আমরা কি লিখতে পারি, কিউ সমান আমরা লিখতে পারি লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, আর প্লাস ডেল আর মাইনাস আর বাই ডেল টি, লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, ডেল আর বাই ডেল টি। ওকে, এখন ক্যালকুলাসের ভাষায় আমরা যদি লিমিট উঠিয়ে লিখতে চাই, তখন সেটাকে আমরা ডি আর ডিটি দিব। তাহলে আমরা কি পেলাম, বেগ কিউ সমান আমরা পেলাম কত, ডি আর বাই ডি। ডি আর ডিটি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বল। এখন সাধারণত যখন একবার ডেরিভেটিভ, সেটাকে আমরা একটা ডট দিয়ে লিখতে পারি। টি এর সাপেক্ষে একবার ডেরিভেটিভকে আমরা একটা ডট দিয়ে, তাইলে ব্যাককে অনেক সময় আমরা এরকম ডট দিয়ে প্রকাশ করতে পারবো। বোঝা গেছে? জি স্যার। এতটুকু পর্যন্ত clear কি? এখন আমরা সাধারণত আমরা যে আলোচনাটা শুরু করেছিলাম, সেখানে আমাদের স্থানাঙ্ক কি ত্রিমাত্রিক ছিল। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি একটা বেগ কিউ, একটি প্রবাহ কণার বেগ কিউ এর অংশ থাকবে তিনটা। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর যে অংশটা থাকবে সেটাকে আমরা ইউ ধরলাম। ওয়াই অক্ষ বরাবর যে অংশ থাকবে সেটাকে ভি ধরলাম। ডাব্লিউ বরাবর যে অংশ থাকবে সেটা, জেড বরাবর যে অংশ থাকবে তাকে ডাব্লিউ ধরলাম। এখন আমি যদি এই অংশগুলোকে নিয়ে যদি বেগ প্রকাশ করতে চাই, ভেলোসিটি লিখতে চাই, তাহলে কিউ সমান যেহেতু বেগের এই অংশগুলা দ্বারা কি বোঝায়, মান বোঝায়। আর দিক আনার জন্য এক্স অক্ষ বরাবর দিক হচ্ছে আই, ওয়াই অক্ষ বরাবর দিক হচ্ছে জে, এবং জেড অক্ষ বরাবর দিক হচ্ছে কে। তাহলে আমরা এতটুকু লিখতে পারি কিনা আমাকে বলো, সমীকরণ এক লেখা যাবে কিনা। আচ্ছা। ওকে, আবার আমরা দেখো পি বিন্দু, পি বিন্দু স্থানাঙ্ক আমি মনে মনে করি যে এক্স ওয়াই জেড। তাহলে আমরা ওপি সমান অবস্থান ভেক্টর আর সমান এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে লিখতে পারি, এটা লিখতে পারি কিনা। আচ্ছা। ওকে, জি। তাহলে আমি এখানে দেখো, আমার বেগ বের করার জন্য কি করতে হয়, আর একবার টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করো। তাহলে আমার যে আর আছে সেটাকে যদি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে ডিএক্স ডিটি আই, ডিওয়াই ডিটি জে, ডিজেড ডিটি কে হবে কিনা। সমীকরণ দুই ক্লিয়ার কিনা। তাহলে সমীকরণ এক এবং দুই যদি আমি তুলনা করি, তাহলে আমরা কি পাচ্ছি, ইউ ইকুয়াল ডিএক্স ডিটি, ভি ইকুয়াল ডিওয়াই ডিটি, ডাব্লিউ ইকুয়াল ডিজেড ডিটি। ক্লিয়ার? আচ্ছা। তাহলে আচ্ছা। এই যে অংশগুলো, ব্যাগের যে অংশ, আমরা কিভাবে লিখবো সেটা আমাকে মনে রাখতে হবে, কারণ এই অংশ দিয়ে আমরা প্রবলেম সলভ করবো। তাহলে যখনই তোমাকে ইউ লেখা থাকবে, তখন তুমি বুঝবা যে এটা হচ্ছে ডিএক্স বাই ডিটি। ডিএক্স ডিটি। ওকে, যখন ভি লেখা থাকবে তখন ডিওয়াই ডিটি, ডাব্লিউ লেখা থাকবে তখন ডিজেড ডিটি। এটা আমাকে মনে রাখতে হবে।
এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বল। ক্লিয়ার স্যার। ওকে, এই প্রশ্নটা এখন আমরা যে পরিবর্তনটা বের করবো, পরিবর্তনের হার, সেটা একটা অপারেটর, সেটার সূত্রটা হচ্ছে এটা। ঠিক আছে? এবং এটা ওইভাবে এইভাবেও থাকতে পারে, তরল অনুগমনে অন্তরীকরণ পদ্ধতি ব্যাখ্যা করো, এভাবেও থাকতে পারে প্রশ্নটা, অথবা এইভাবে থাকতে পারে। তো আগের মতো ধরো টি সময়কালে পি বিন্দুতে একটি প্রবাহ কণা চলা আরম্ভ করলো। এই যে পি বিন্দু থেকে একটা বস্তু কোণ এরকম চলা আরম্ভ, টি সময়কালে সেইখান থেকে যাত্রা শুরু করে। টি প্লাস ডেল্টা টি সময়ে সে কিউ বিন্দুতে পৌঁছে। এক্স প্লাস ডেল এক্স, ডিএলএড। ওয়াই প্লাস ডেল ওয়াই, জেড প্লাস ডেল জেড। তাহলে টি প্লাস ডেল্টা টি সময়ে সে কোথায়? কিউ বিন্দুতে গিয়ে পৌঁছে। ওকে, এখন আমরা আরো ধরি যে একটা স্কেলার ফাংশন এক্স ওয়াই জেড টি, যা প্রবাহের কতক গুণ যেমন ঘনত্ব এর সহযোগী। মনে করো আমার যে প্রবাহ প্রবাহ কণাটা পি বিন্দু থেকে কিউ বিন্দুতে যাচ্ছে, সে একটা ফাংশন ধর্ম মেনে চলে, অর্থাৎ সে যখন গতিশীল হয় তখন এই গতিশীল কণাটা একটা ফাংশন আকারে প্রকাশ করে। ধরলাম যে এই ফাংশনটা হচ্ছে ঘনত্ব ফাংশন। ওকে, তাহলে আমার পি বিন্দু থেকে আমি কোথায় গেছি? কিউ বিন্দুতে গিয়েছি। তাহলে পি বিন্দু থেকে কিউ বিন্দুতে যেতে আমার যে পরিবর্তনটা হবে, সেটাকে আমরা যে পরিবর্তনটা হবে সেটাকে ডেল দ্বারা প্রকাশ করব। আমার এই ফাংশনের পরিবর্তন আমি বের করতে চাচ্ছি, তাহলে আমি কি দিব? ডেল এফ। ওকে, এখন ফাংশনের পরিবর্তন, এখানে ফাংশনের চলক কারা কারা আছে? এক্স, ওয়াই, জেড এবং সময়, এই চারটা স্থানাঙ্কের উপর নির্ভরশীল। তাহলে ফাংশনের এই পরিবর্তনটা এই চারটা চলকের উপর যেহেতু নির্ভরশীল, তাহলে কি হবে? আমাকে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। যখন একটা চলকের উপর নির্ভরশীল হয় তখন আমরা কি করি? ডিফারেনশিয়াল করি, ডিওয়াই ডিএক্স দিতে পারি। ওকে, কিন্তু এখানে অনেকগুলো চলক যখন থাকবে তখন পরিবর্তনটা আমাকে পার্শিয়াল হিসেবে দেখাতে হবে। তার মানে আমরা লিখবো এরকম, ডেল এফ ডেল এক্স, এখানে দিব ডেল ডেল্টা। এক্স প্লাস ডেল এফ ডেল ওয়াই ডেল এফ ডেল জেড প্লাস ডেল এফ ডেল টি। তাহলে এই লাইনটুকু, প্রথম লাইনটা আমাদের ক্লিয়ার কিনা দেখো। ক্লিয়ার স্যার। Yes, sir. এখন এই প্রথম লাইনের পুরো সবগুলো রাশিকে আমি ডেল্টা টি দ্বারা ভাগ করি। এই যে ডেল্টা টি দ্বারা যদি ভাগ করি, তাহলে ডেল এফ ডেল টি আসবে, এখানে ডেল এফ ডেল এক্স ইন্টু ডেল এক্স এর নিচে ডেল্টা টি আসবে, ডেল ওয়াই এর নিচে ডেল্টা টি আসবে, ডেল জেড এর নিচে ডেল্টা টি আসবে, আর ডেল্টা টির নিচে ডেল্টা টি মানে ওয়ান। এই লাইন আমাদের ক্লিয়ার কিনা বলো। Yes, sir. জি স্যার। ওকে, এখন খেয়াল করো পি বিন্দুতে পি সময়কালে এখানে একটা জিনিস খেয়াল করো, সম্পূর্ণ যখন এই কথাটা লেখা থাকে তখন সেটা হচ্ছে টোটাল, এটাকে বলে টোটাল ডিফারেন্সিয়েশন। আমরা ক্যালকুলাস 2 তে পড়েছি টোটাল ডিফারেন্সিয়েশন। টোটাল ডিফারেন্সিয়েশন লেখার নিয়ম হচ্ছে ডিএফটিটি। এখন কেন টি দিলাম? কারণ পরিবর্তনটা কার উপর নির্ভরশীল? সময়ের উপর। কারণ এখানে দেখো আমি যখন টি থেকে টি সময়ে শুরু করছি আর ডেল্টা টি সময় গেছি, তাহলে পরিবর্তনটা কার? সময়ের উপর। সেজন্য আমি ডিএফ ডিটি দিলাম, ডিএফডিটি। ওকে, তাহলে আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস অনুসারে একটু আগে আমরা পড়ছিলাম না? দেখো একটু আগে আমরা যখন পড়ি তখন কি লিখেছিলাম, এই দেখো, এই যে লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডিআর ডিটি সমান ডিআর ডিটি লিখেছিলাম, ডেল্টা আর ডেল টি সমান এটা লিখেছিলাম। তাহলে আমার কাছে যদি ডিআর ডিটি থাকে, তাহলে লিমিট ডেল্টা টি টেন্স টু ডিআর ডিটি লিখতে পারি কিনা? তাহলে এখন আমি এই লাইনটা লিখতে পারি কিনা আমাকে বলো। লেখা যাবে। ওকে, এখন এই লাইনে এই যে দ্বিতীয় অংশ যেটা লিমিট
ডেল্টা টি টেন্স টু জিরো, ডেল এফ ডেল টি সমান উপরের এই লাইনটা বসানো যাবে কি? যাবে? Yes, sir. যাবে স্যার। যাবে। এখন এটা বসানোর সাথে সাথে খেয়াল করো, আমি কিন্তু লিমিট উঠিয়ে ফেলেছি। লিমিট উঠানোর কারণে দেখো এখানে কি ছিল, ডেল্টা এক্স বাই ডেল্টা টি। তাহলে চিন্তা করে দেখো, লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, ডেল এক্স ডেল টি সমান আমরা কি দিতে পারি? ডিএক্স ডিটি। সেজন্য এখানে ছিল ডেল এক্স ডেল টি, এটা না লিখে ডিএক্স ডিটি দিয়েছি, সাথে লিমিটটা উঠিয়ে ফেলেছি। আমরা কি এই লাইনটা ক্লিয়ার হতে পেরেছি না পারিনি? ক্লিয়ার স্যার। Yes, sir. ও, এখন আমরা একটু আগে যখন বেগের উপাংশ পড়েছিলাম তখন ইউ সমান আমরা কি জেনেছি? ডিএক্স বাই ডিটি। তাহলে এই ডিএক্স ডিটির বদলে ইউ দিতে পারি, ই টি এর বদলে ভি দিতে পারি, তারপরে টিজেড ডিটি এর বদলে ডাব্লিউ দিতে পারি কিনা? জি স্যার। দেওয়া যায়। তাহলে সমীকরণ এক আমরা ক্লিয়ার কিনা? Yes, ক্লিয়ার। sir. ওকে। পি বিন্দুতে আমি বেগের উপাংশকে আমরা এভাবে লিখি, সেটা আমরা আমাদের জানা আছে। হ্যাঁ, ব্যাগকে আমরা কিউ সমান ইউ আই ভি জে ডাব্লিউ কে আকারে লিখতে পারি কিনা, এটা কার্তেশীয় আকারে লেখার জন্য আমরা এইভাবে Yes, sir. লিখতে পারি। আবার ভেক্টর ক্যালকুলাসে নাবলা ইকুয়াল কত, আই ডেল ডেল এক্স জেড ডেল ডেল ওয়াই কে ডেল ডেল জেড লেখা যায় কিনা? Yes, sir. এখন পি কিউ এবং নাবলায়ের মধ্যে ডট প্রোডাক্ট, কিউ মানে কত? ইউআই প্লাস বিজে প্লাস ডব্লিউ নাবলার জন্য কত? আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই। ডেল ডেল ওয়াই কে ডেল জেড। এখন ডট যখন করব তখন ইউ ডেল ডেল এক্স প্লাস বি ডেল ডেল ওয়াই। ডাব্লিউ ডেল ডেল জেড লেখা যাবে। ডেল এল জেড। তাহলে সমীকরণ দুই আমাদের ক্লিয়ার কিনা বল? ক্লিয়ার। Yes, sir. Yes, sir. তাহলে এখন সমীকরণ দুইয়ের এই অংশটা, হ্যাঁ, সমান এত আমরা পেয়েছি। এখন আমরা কি করলাম, এই যে সমীকরণ একের এই অংশটা থেকে এফ কমন নাও, এফ কমন নিলে আমার এই অংশটা আসে কিনা? সমীকরণ Yes, sir. একের এফ 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 কমন নিলাম। এখন এই অংশটা দুইয়ের সাথে যদি কম্পেয়ার করি তাহলে কিউ ডট ডেল দিতে পারি, আর বাইরে এফ আছে এফ দিতে পারি, আর প্লাস এখানে কত আছে ডিএফ ডিটিএস দিতে পারি। সমীকরণ তিন পর্যন্ত আমাদের ক্লিয়ার কিনা? ক্লিয়ার। Yes, sir. এখন আমার তো অপারেটর প্রমাণ করতে হবে, আমার শুধু অপারেটর রাখতে হবে, তার মানে কোনো ফাংশন রাখা যাবে না। তার মানে আমি পেয়েছিলাম কত, ডিএফ ডিটি সমান কিউ ডট নাবলা এফ প্লাস এল এফ। ডেল এফ ডেল টি। আমি সব এফ বাদ দিব, সব এফ যদি বাদ দিই তাহলে আমার থাকবে খালি অপারেটর। তাহলে আমার এইরকম হবে কিনা দেখো, তাহলে এটা পাচ্ছিলাম অপারেটরকে আমরা সংজ্ঞা বলাই। ঠিক আছে, ক্লিয়ার নাকি ক্লিয়ার না? আমাকে Yes, sir. এইটাই বের, ক্লিয়ার নাকি আবার বলা লাগবে? ক্লিয়ার স্যার। পুরোটা কি, পুরোটা বোঝা গেছে নাকি? তাহলে স্যার। সরল মানে অন্তরীকরণ পদ্ধতি ব্যাখ্যা করো বললে আমরা এইটা আলোচনা করব। ওকে, এখন আসি একটা প্রবাহ কণার গতিবেগ কিউকে কিউ ইকুয়াল আর ডট আকারে প্রকাশ করো, সেখান থেকে ত্বরণ বের করো। ওকে, কিউ সমান আর ডট অলরেডি বের করে ফেলছিলাম আমরা। ওকে, অলরেডি বের করছিলাম না এটা? প্রবাহ কণার প্রবাহিত বেগ বের করার সময় এতটুকু বের করেছিলাম কিনা? Yes, sir. এই যে, তাহলে এটা আমি নতুন করে দেখাচ্ছি না, ঠিক আছে? তাহলে আমরা এখন যাচ্ছি কি, আমরা এখন দেখাবো ত্বরণ বের করার নিয়মটা কি। তো চিত্র আগের মতো, মনে করো এটা হচ্ছে মূল বিন্দু থেকে পি বিন্দুতে অবস্থান ভেক্টর আর, ডেল্টা প্লাস
টি প্লাস ডেল্টা টি সময় সে কি বিন্দুতে গেল, যার অবস্থান ভেক্টর আর প্লাস ডেল আর, তাহলে তার সরণ হচ্ছে পি কিউ। ঠিক আছে, পি কিউ সমান ডেল আর, অলরেডি জানা আছে, এগুলো আমরা করেছি। এখন আমরা দ্বিতীয় অংশটা, দ্বিতীয় অংশের দেখো আগের মতো এতটুক পর্যন্ত সেম আগের পড়াটাই থাকবে। কি, টি সময়কালে পি বিন্দুতে একটি প্রবাহ কণা চলা আরম্ভ করে, টি প্লাস ডেল্টা টি সময় সে কি বিন্দুতে যায়, পি বিন্দুতে কোনো প্রবাহ কণার বেগ কিউ সমান ইউ আই ভি জে ডাব্লিউ কে সমীকরণে, তাহলে কিউ বিন্দুতে তার বেগ হবে কি, কিউ প্লাস ডেল কিউ। তাহলে পি বিন্দুতে কি, কিউ বিন্দুতে যে বেগের যে মোট পরিবর্তন, আমরা সেটাকে কি দ্বারা প্রকাশ করতে পারি, ডেল কিউ। del Q. কিউ, এখন কিউটা যেহেতু বেগের পরিবর্তন টি মাত্রিক, তাহলে এক্স অক্ষ বরাবর পরিবর্তন হবে, ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন হবে, জেড অক্ষ বরাবর পরিবর্তন হবে, সাথে সময়ের সাপেক্ষে পরিবর্তন হবে। তার মানে পরিবর্তনটা ডেল এক্স আসবে, ডেল ওয়াই আসবে, ডেল জেড আসবে, আর ডেল টি। এখন এই ডেল টি দিয়ে যদি পুরোটাকে ভাগ দেই, তাহলে ডেল কিউ ডেল টি সমান ডেল কিউ ডেল এক্স ডেল টি, তারপরে ডেল কিউ ডেল ওয়াই ডেল এক্স ডেল টি, ডেল কিউ ডেল এক্স ওয়াই ডেল জেড ডেল টি, তারপর ডেল কিউ ডেল টি। এতটুকু আমাদের ক্লিয়ার কিনা? Clear, sir. Yes. ওকে, এখন আমি বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন মানে কি, বেগের পরিবর্তনকে আমরা ডিকিউডিটি দিয়ে লিখতে পারি। ডিকিউডিটি সমান লিমিট কার্লি ডেল্টা টি টেন্স টু দিল কার্লি ডেল কিউ কার্লি ডেল টি। এটা আমাদের ত্বরণের সূত্র, বেগের পরিবর্তনের সূত্র। আর বেগের পরিবর্তনকে আমরা কি করতে পারি, ত্বরণ, ত্বরণ হচ্ছে এ। আবার এই পাশে কি করলাম, এই পাশে হচ্ছে বেগের যে পরিবর্তন ডেল এক্স ডেল টি, এটাকে লিমিট সহ বাদ দিয়ে ডিএক্স ডিটি আকারে লিখতে পারি। এটা আমরা জানি কিনা, একটু আগে বলেছি। Yes, লিমিট sir. সহ Yes, sir. যেটা ছিল সেটা লিমিট বাদ দিয়ে লিখলে এইখানে দেখো কার্ল আকারে ছিল, কার্ল আকারে না হয়ে ডিওয়াই ডিটি আকারে হয়েছে। এটা কার্ল আকারে ছিল, সেটা ডিজেড ডিটি আকারে হয়েছে। তাহলে আমরা এই লাইনটাকে সমীকরণ 2 পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা বলতে পারি কিনা? Clear, sir. Yes, sir. ওকে, Clear. নাবলা সমান, নাবলা সমান আই ডেল ডেল এক্স জে ডেল ডেল ওয়াই কে ডেল ডেল জেড। এখন অনেক সময় প্রশ্নে নাবলাকে ভেক্টর আকারে উল্লেখ করে, অনেক সময় উল্লেখ করে না। আসলে নাবলাকে ভেক্টর আকারে উল্লেখ করার দরকার নাই, নাবলা অলওয়েজ ভেক্টর অপারেটর, তাকে আলাদা করে ভেক্টর দেওয়ার দরকার নেই। কিন্তু অনেক সময় প্রশ্নে যখন দেয়া থাকে তখন না দিলে এক্সামিনার হয়তো বা মার্কস কাটা দিতে পারে। এই প্রশ্নটাই নাবলাটা মনে করো ভেক্টর আকারে এই যে দেয়া আছে, সেজন্য আমি ভেক্টর আকারে দিয়েছি। প্রশ্নে যদি ভেক্টর আকারে না দিই, তুমি না দিয়ে করবা। আসলে জিনিসটা হচ্ছে নাবলা ভেক্টর আকারে প্রকাশ করার দরকার নাই, নাবলা অলওয়েজ ভেক্টর, ডিফারেন্সিয়াল অপারেটর। কিউ ডট নাবলা সমীকরণ 4 আমরা অলরেডি বের করেছি, আমরা এটা পারি Yes, sir. কিনা। Yes, sir. এখন আমি সমীকরণ 2 এ আমি যে মানগুলো ছিল, এই প্রথম অংশটা থেকে কিউ কে বাইরে নিতে পারি কিনা, কিউ কে যদি বাইরে নেই তাহলে আমার এই অংশ আসবে কিনা, ইউ ডেল ডেল এক্স প্লাস ভি ডেল ডেল ওয়াই ডাব্লিউ ডেল ডেল জেড ব্র্যাকেট কিউ আসবে কিনা। এখন এই যে অংশটা, সেটাকে আমরা কি দিতে পারি, কিউ ডট নাবলা দিলাম, আর কিউ দিলাম, কিউ দিলাম, বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে ত্বরণের মান। তাহলে ত্বরণ যখন চাইবে, ত্বরণ সাধারণত আমি বুঝবো যে যখন তুমি ফিজিক্স পড়বা তখন ত্বরণ মানে খালি ডিকিউটি, আর কিছু নেই। কিন্তু যখন ফ্লুইড পড়বা তখন ত্বরণ মানে এটার পাশাপাশি তোমাকে লিখতে হবে কিউ ডট নাবলা কিউ প্লাস ডেল কিউ, Del Q, del Q. এটা লিখতেই হবে। ওকে, এমনিতে Yes, sir. ফিজিক্স পড়ার সময় এতটুকুই শেষ, কিন্তু যখন আমি ফ্লুইড ডিনামিক্স পড়বো, সেটা হাইড্রোডিনামিক্স হোক বা ফ্লুইড ডিনামিক্স হোক, তখন আমি ত্বরণ মানে এইভাবে লিখব। এতটুকু ক্লিয়ার কিনা আমাদের? এখন অনেক Yes, সময় sir. প্রশ্ন থাকে, তোমাকে একটা ব্যাগ দিয়ে বলবে যে তার ত্বরণ নির্ণয় করো। তাহলে ব্যাগ কিউ সমান এ এক্স স্কোয়ার ওয়াই আই বি ওয়াই স্কোয়ার জেড টি জে সি জেড স্কোয়ার টি কে।
আমরা কিউ কে ইউ আই ভি জে ডাব্লিউ কে লিখতে পারি। জি স্যার। লেখা যাবে। হ্যাঁ, এখন আমি যদি দুইটাই বাম দিকেও ভেক্টর আকারে আছে, ডান দিকেও ভেক্টর আকারে আছে, তাহলে আমি যদি সমান পার্ট গুলো যদি ইকুয়েট করি, অর্থাৎ আই এর যে টার্ম ডান দিকে, আই এর টার্ম যদি ইকুয়েট করি, তাহলে ইউ সমান এ এক্স AX স্কোয়ার, করুন। ভি সমান ভি সমান জি ভি স্যার। ওয়াই স্কোয়ার জে টি, আর ডাব্লিউ সমান সি জেড স্কোয়ার টি লেখা যাবে কিনা? জি স্যার। যাবে। লেখা যাবে। ওকে, জি স্যার। এখন আমি ত্বরণকে এফ দ্বারাও প্রকাশ করতে পারি, এ দ্বারাও প্রকাশ করতে পারি। ঠিক আছে, আমি একটু আগে শিখেছি ত্বরণ এ সমান কিউ ডট এমলা ডেল ডেল কিউ কিউ ডট প্লাস আমরা কি পেয়েছি, কিউ ডট এমলা। কিউ ডট ডেল্টা আবার কিউ, নাকি জি স্যার। জি স্যার। পেয়েছিলাম না? ওকে, এটার মান কত? কিউ ডট ডেল্টার মান কত? ইউ ডেল 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 এক্স ভি বি ডেল 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 ওয়াই, তারপরে ডাব্লিউ ডেল ডেল জেড, সাথে কত থাকবে? কিউ থাকবে। বোঝা গেছে? তাহলে আমরা এফ সমান ডেল কিউ ডেল টি প্লাস ইউ ডেল কিউ ডেল এক্স ভি ডেল কিউ ডেল ওয়াই ডাব্লিউ ডেল কিউ ডেল জেড লিখতে পারি কিনা? জি স্যার। পারি। এখন আমি কিউ কে, আমার প্রশ্নে যে কিউ ছিল, প্রশ্নে যে কিউ ছিল তাকে প্রথমে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, এই মানটা বের করতে ডেরিভেটিভ করার জন্য টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করার সময় এখানে টি নেই, তাহলে এটা জিরো হবে। এখানে টি আছে, তাহলে কত? বি বি ওয়াই স্কয়ার জেড আসবে। এখানে টি জি আছে, স্যার। তাহলে সি জেড স্কয়ার কি? তাহলে প্রথম অংশটা ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। Okay, এখানে কত আছে? ইউ ডেল কিউ ডেল এক্স, তাহলে ইউ আমি বসিয়ে দিলাম, এরপরে ডেল ডেল এক্স অফ কিউ, ডেল ডেল এক্স অফ পুরা কিউ এর মান লিখলাম। এখন আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। এটা এক্স নাই জিরো, এটা এক্স নাই জিরো, এটাকে এক্স এর সাপেক্ষে করলে কত? টু এ এক্স এক্স ওয়াই হবে কিনা? তাহলে টু এ এক্স ওয়াই আসছে। জি স্যার। এখন আসো ভি, ভি মানে কত? ভি ওয়াই স্কোয়ার জেড টি, ভি ওয়াই ডেল ডেল ওয়াই আবার কিউ এর পুরা মান। এখন আমাকে কার ওই সাপেক্ষে? সাপেক্ষে। ওয়াই সাপেক্ষে, তার মানে এটা বাদ। এখানে ওয়াই আছে, তাহলে এ এক্স স্কোয়ার আই হবে। ঠিক আছে, এ এক্স স্কোয়ার আই আসছে, বুঝেছি। এখানে ওয়াই এর সাপেক্ষে করলে টু ওয়াই আসবে, তাহলে টু বি ওয়াই জেড টি, টু বি ওয়াই জেড টি আসবে নাকি আসবে না? জি স্যার। আসবে। এটা ঠিক ওইভাবে ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করে আমি সরল করলাম, আই এর টার্ম গুলো একসাথে লিখলাম, এর টার্ম একসাথে লিখলাম, এর টার্ম একসাথে লিখলাম। এখন আমি এইটা যেহেতু ত্রিমাত্রিক, তাহলে এটার তিনটা অংশ থাকবে, একটা হচ্ছে এফ এক্স, আর একটা হচ্ছে এফ ওয়াই, আর একটা হচ্ছে এফ জেড। তাইলে এফ এক্স কোনটা? আই এর যে কম্পোনেন্ট থাকবে। এফ ওয়াই কোনটা? সেটা হচ্ছে ওয়াই এর যে কম্পোনেন্টটা থাকবে। এফ জেড কোনটা? কে এর যে কম্পোনেন্ট থাকবে। বোঝা গেছে কি? জি। ক্লিয়ার? ওকে, তাহলে দ্বিতীয় প্রশ্নটাও সেম একই রকম। বোঝা গেছে? জি। এটা 2023-এ এসেছে, দ্বিতীয় প্রশ্নটাও সেম একই রকম। ওকে।